আজকে যে খাদ্য সংকটের কথা আমরা বলি সেটার কারণ কি? কারণ গত বছর ধরে খাদ্যশস্য উৎপাদন বা সামগ্রিক কৃষির উৎপাদন ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। গত বছর 24-25 সালে আমাদের খাদ্যের উৎপাদন বৃদ্ধির হার ছিল 2.42%, যেটা গত 54 বছর যদি আমরা দেখি তাহলে সেখানে ছিল 3%-এর উপরে। কাজে এটা আমাদের যে লং টার্ম ট্রেন্ড সেটার থেকে বিচ্যুত। কেন হচ্ছে এটা? কেন উৎপাদন হ্রাস পাচ্ছে, প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে? তার কারণ হলো যে হারে আমাদের বাজেট বাড়ছে সেই হারে কৃষি বাজেট বাড়ছে না। 2011-12-তে আমাদের মোট বাজেটে কৃষির হিস্সা ছিল 10.6%। গত বছর সেটা নেমে এসছে 5.9%। ভর্তুকির হিস্সা ছিল 6.1%, সেটা নেমে এসছে গত বাজেটে 2.1%। কাজে এই যে ধারাবাহিকভাবে কৃষিতে বাজেট কমে যাওয়া, এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য শঙ্কার কারণ। সে কারণে আমরা যদি এখন খাদ্যটাকে সবার মাঝে পৌঁছে দিতে চাই এবং খাদ্য মূল্যস্ফীতি যেটা গত 4 বছর ধরে উচ্চ পর্যায়ে আছে এবং বিশ্বব্যাংকের যেই হিসেব তাতে লাল তালিকাভুক্ত লাগাতার গত 4 বছর ধরে, এবং গ্লোবাল রিপোর্ট অন এগ্রিকালচারাল ফুড ক্রাইসিস তারা বলছে যে বাংলাদেশ এবছর পৃথিবীর সবচেয়ে খাদ্য নিরাপত্তাহীন যে 10টি দেশ আছে সেই 10টির মধ্যে বাংলাদেশ অন্যতম। কাজে এই যদি অবস্থা হয় এবং আমাদেরকে যদি ঘুরে দাঁড়াতে হয় এবং উৎপাদন বাড়াতে হয়, তাহলে আমাদেরকে বাজেট বাড়াতে হবে, ভর্তুকি বাড়াতে হবে। যখন ফুড ইনফ্লেশন বেড়ে যায় তখন ভর্তুকির পরিমাণ বাড়াতে হয়। তা এই অবস্থার পরিপ্রেক্ষিতে মোট বাজেটে ন্যূনপক্ষে 10% কৃষি খাতে বরাদ্দ দেওয়া দরকার। এবং আমাদের আন্তর্জাতিক একটা নীতিমালা আছে, সেটা হলো এই যে উন্নয়নশীল দেশগুলোর জন্য মোট কৃষি উৎপাদনের যে অর্থ তার 10% ভ্যালু অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস, তার 10% ভর্তুকি হিসেবে দেওয়া দরকার। তো এটা যদি আমরা অনুসরণ করি তাহলে অন্তত খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যা এবং কৃষকদেরকে যে হয়রানি করতে হয়, কৃষকরা যে ন্যায্য দাম পায় না, সেটা থেকে আমরা অনেকটা উতরে ওঠা সক্ষম হবে। এবং এইটা যদি আমরা করতে চাই তাহলে এবারের মোট বাজেট যেটা নির্ধারণ করা হবে বলে বলা হচ্ছে সেটা হলো 9,38,000 কোটি টাকা। সেই ক্ষেত্রে কৃষির বরাদ্দ হওয়া দরকার 94,000 কোটি টাকা এবং আমাদের কৃষি ভর্তুকি হওয়া দরকার ন্যূনপক্ষে 40,000 কোটি টাকা। এর সঙ্গে সঙ্গে আমরা আমি সব কিছু করলাম, কিন্তু কৃষকের কাছে সেটার সুফল গিয়ে পৌঁছতে হবে। সেটার একটা প্রধান উপায় হলো যে কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা। আমরা ধান চাল সংগ্রহ করছি। এবছর ধানের দাম কত রাখা হয়েছে? এবছর প্রতি কেজি ধানের দাম সংগ্রহ মূল্য ধরা হয়েছে 36 টাকা প্রতি কেজি। গত বছরও ছিল 36 টাকা। তো এবছর যেহেতু উৎপাদন হ্রাস পাচ্ছে এবং যেহেতু উৎপাদন খরচ বেড়েছে, তার একটা প্রতিফলন থাকা উচিত ছিল, কিন্তু তার কোনো প্রতিফলন নাই। আমরা কি শুধু ধান চাল সংগ্রহ করব? এই যে কিছুদিন ধরে আপনারা শুনছেন যে আলুর দাম পাচ্ছে না কৃষক,
আপনার টমেটোর দাম পাচ্ছে না, পেঁয়াজের দাম পাচ্ছে না। পৃথিবীর অনেক দেশ আছে, এমনকি আমাদের ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত 23টা ফসল সংগ্রহ করে এবং তার 10% ফসল সংগ্রহ করে। আমরা শুধু ধান আর গম সংগ্রহ করি এবং সেটার মাত্র 6 থেকে 7% আমরা সংগ্রহ করি, এবং এটা আমাদের মূল্যের উপর, কৃষক পর্যায়ে এটা মূল্যের উপর কোনো প্রভাব ফেলে না। এবছর যে দাম ধরা হয়েছে সেটা প্রতিমন 1440 টাকা ধান, কিন্তু কৃষক পর্যায়ে আপনারা খোঁজ নিয়ে দেখেন 700, 800, 900, সর্বোচ্চ 1000, যদি ধানের মানে ইয়েটা যদি ভালো হয়, শুকনো হয় এবং সরু ধান হয়, তাহলে 1000 টাকা, এর বেশি তো কৃষক পায় না। তো কাজেই আরেকটি বিষয় যে ধান চাল নেয়ার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটার মধ্যেও আমাদের গলদ। যেভাবে ধান সংগ্রহ করা হয়, এই করে আমাদের সাধারণ কৃষক যারা, তারা সরকারের গোদামে এসে ধান দিতে চায় না। গত কয়েক বছর ধরে ধান সংগ্রহ অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কাজেই আমাদের কৃষককে সরকারি গোদামে নিয়ে না এসে সরকারের যে কর্মচারীরা আছে তারা কৃষকের কাছে যেতে হবে এবং সেখান থেকে ধান সংগ্রহের দরকার হলে প্রতি গ্রামে গ্রামে সংগ্রহ সেন্টার, ক্রয় কেন্দ্র খোলা উচিত। আরেকটি বিষয় যে এই যে আমি বললাম যে গত বছর যে দাম ছিল, এবারে তো কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, সুতরাং ধানের দাম তো রিভাইজ করা উচিত ছিল, তো এটা করা হয় না। এই ক্ষেত্রে এগ্রিকালচার প্রাইস কমিশন গঠন করার জন্য আমরা বারবার বলে এসেছি এবং এটা আমাদের ন্যাশনাল এগ্রিকালচার পলিসিতে উল্লেখ করা আছে, কিন্তু এই পর্যন্ত এটা করা হয় নাই। আশা করি আপনারা যে রিকমেন্ডেশন দেবেন তাতে এগ্রিকালচার প্রাইস কমিশনটা উল্লেখ থাকা উচিত। এগ্রিকালচার এক্সপোর্ট নিয়ে একটা কথা বলতে চাই যে এগ্রিকালচার এক্সপোর্টে গত কয়েক বছর ধরে আপনার প্রায় 20 থেকে 30% ভর্তুকির ব্যবস্থা ছিল। সেই ভর্তুকিটা এখন অনেক নিচে নেমে এসছে, সর্বোচ্চ 10%। কাজে এই ভর্তুকিটা কিভাবে রাখা যায়? আমাদের এগ্রিকালচার এক্সপোর্ট কিন্তু কমে গেছে এবং এগ্রিকালচার এক্সপোর্টটাকে যদি বাড়াতে হয় তাহলে তাদেরকে কম্পিটিটিভনেস থাকতে হবে আমাদের যারা এক্সপোর্ট করে তাদের মধ্যে, এবং সেটার একটা প্রধান উপায় হলো যে তাদেরকে সহায়তা দেয়া। তো এটা কিভাবে বাড়ানো যায় এ ব্যাপারেও আমাদের হস্তক্ষেপ করা উচিত। কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে আমাদের অনেক চিন্তাভাবনা আছে, কারণ এটাতে আমরা অনেক পিছিয়ে আছি। এটা আমাদেরকে রিজিওনাল লেভেলে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা যেতে পারে এবং তার জন্য ইনভেস্টমেন্ট দরকার। যেমন আম যেখানে বেশি হয় সেখানে আমের জন্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, যেখানে আনারস বেশি হয়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে কলা বেশি হয়, সেখানে প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এবং সেখানে আসলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে কাজ করা এবং আমাদের প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা, এই জিনিসটা খুবই গুরুত্ব বহন করে। কৃষি ঋণ নিয়ে একটা কথা আছে যে কৃষি ঋণটা এরপরেই আমি শেষ করব যে কৃষি ঋণ গত 15 বছরে গড়ে 8% হারে বৃদ্ধি পেয়েছে, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত মোট কৃষি ঋণের মাত্র 2%, আমাদের মোট ঋণের প্রায় 2% কৃষি ঋণ হিসেবে দেয়া হচ্ছে এবং আমাদের কৃষক যারা তাদের মাত্র 22% কৃষি ঋণ পাচ্ছে। কাজে এখানে আমাদের প্রচুর কাজ করার দরকার আছে, কৃষি ঋণের পরিমাণ বাড়ানোর দরকার আছে এবং কৃষি ঋণের যে কাভারেজ সেটাকে সম্প্রসারিত করার দরকার আছে। সর্বশেষ যেই কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের কৃষিতে সাম্প্রতিককালে যেই পতন, সাম্প্রতিককালে যেই উৎপাদনের স্থবিরতা, এটার কারণটা কি?
এটা চিহ্নিত করার জন্য গবেষণা দরকার এবং তার জন্য একটি এগ্রিকালচার কমিশন গঠন করা দরকার। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।